হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। আজকে যারা যারা ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের পঞ্চম এবং শেষ টেস্ট ম্যাচের পঞ্চম দিনের এবং শেষ দিনের খেলাটা যারা দেখেছেন, বিশেষ করে ক্রিকেট দুনিয়া, তাদের কাছে আজকের এই ম্যাচটি অসাধারণ এবং আহ, অতীব সুন্দর একটা ম্যাচ হয়েছে। আমার কাছে এটা মনে হচ্ছে এই শতাব্দীর একটা এপিক বা অসাধারণ একটি ম্যাচ। আপনারা কমেন্টে জানাবেন আজকের ম্যাচটি সম্বন্ধে কেমন, কী লাগলো, আদৌ কি এপিক হয়েছে কি না হয়েছে। বাট আমার কাছে এটা অসাধারণ ম্যাচ লেগেছে। মানে স্নায়ুর উত্তেজনার ওপরে ওঠা নিচে নামা থেকে কেন্দ্র করে আজকের ম্যাচটি ভারত যেভাবে জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে, তাও মাত্র 6 রানে, তখন মনে হচ্ছিল এই 6 রানটাও যেন অনেক বড়, এত বড় রানটা ইন্ডিয়াকে বাঁচাতে পারবে। কিন্তু তারা তাদের নার্ভের মধ্যে আহ, এবারে ওরা বিশ্বাস ছিল, নার্ভের উপরে ওরা স্নায়ুর উপরে জোর রেখেছে এবং নিজেদের আত্মবিশ্বাসে। এবং এটা শুধু একজন দুজনের না, পুরো 11 জনের টিম এফোর্টেই ভারত আজকের এই ম্যাচটি জিততে পেরেছে। ম্যাচের প্রথম ইনিংসে যখন খেলা শুরু হয়, তখন করুণ নায়ার সে অর্ধশত রান করেছে, যে বিগত 4টি ম্যাচে তেমনভাবে প্রভাব বিস্তার করতে পারেনি, এবং দ্বিতীয় ইনিংসেও সে সেভাবে খেলতে পারেনি। কিন্তু প্রথম ইনিংসের তার এই 50 এবং সাইফুদ্দিনের তার সঙ্গে সাপোর্ট দেওয়ার যে রান, সেটার উপর ভিত্তি করে ইন্ডিয়া প্রায় 300 কাছাকাছি গিয়েছিল। তারপরে সেই ম্যাচে যখন প্রথম ইনিংসের ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় এলো, তখন সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণা মিলে দুজনের যুগলবন্দিতে 4-4 করে 8টি উইকেট নিয়ে ইংল্যান্ডকে 250 রানের গণ্ডির ভিতরে আটকে দিতে পেরেছে। এবং যার জন্য লিডটা ওরা বেশি নিতে পারেনি। প্রথম মনে হচ্ছিল প্রায় 50 বা 100 রানের লিড হয়তো বা ইংল্যান্ড নিয়ে নিতে পারবে, কিন্তু হ্যাটস অফ এবং ধন্যবাদ মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণাকে, যারা ইংল্যান্ডকে এইভাবে বেঁধে রাখতে সক্ষম হয়েছে। দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সওয়াল একটি অসাধারণ 100 রান করলো, এবং তার সঙ্গে নাইট ওয়াচম্যান ব্যাটসম্যান হিসেবে আকাশদীপ যখন ব্যাটিং করতে এসেছিল, তখন কেউ ভাবতে পেরেছিল যে সেও এরমভাবে 150 রান করতে পারবে এবং তার এটা প্রথম 150 রান হবে ইংল্যান্ডের মাটিতে, এবং একটা নাইট ওয়াচম্যান ব্যাটসম্যান হিসেবে ইন্ডিয়ার রিপ্রেজেন্টেটিভ হয়ে এটা একটা অসাধারণ কৃতিত্ব, অসাধারণ অ্যাচিভমেন্ট বলতে পারেন। তারপরে জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর গত ম্যাচের মতো এই ম্যাচেও দুজনেই 150 রান করেছে। শেষ পর্যন্ত টেলেন্ডাররা বেশি কিছু সাপোর্ট করতে পারেনি দেখে ইন্ডিয়া বেশি রান করতে পারেনি। এরপর যখন ইন্ডিয়ান ইনিংস শেষ হয়ে গেল, তখন যখন ইংল্যান্ড ব্যাট করতে নামলো, যখন শুরুটা ভালোই করেছিল ইংল্যান্ডের, তারপরে মাঝখানে উইকেট পড়ে গেল। কিন্তু মাঝখানে যখন জো রুট, ভিনটেজ জো রুট আর হ্যারি ব্রুক যখন খেলতে নামলো, তখন খেলাটা আস্তে ক্রমশ ক্রমশ, যখন ওরা প্রায় ইন্ডিয়ার কাছ থেকে ম্যাচ চেয়ে নিচ্ছিল, তখন সেটার মধ্যে আরও বিস্ফোরণের মতো যেটা হয়েছিল বা সাপে বর হয়েছিল, যেটা সেটা হচ্ছে ইংল্যান্ডের পক্ষে হয়েছিল। সাপে বর হয়েছিল এই কারণে, সিরাজ ক্যাচটা ধরে ফেলেছিল গতকালকেই। সে যখন ক্যাচটা ধরেছে, তখন সে তার বাউন্ডারি লাইন ছুঁড়ে ফেললো। যখনই সে বাউন্ডারি লাইন ছুঁড়ে ফেললো, তখন তার ব্রুক তখন 50 করতে পারেনি, 50 গেন্ডি পেরোয়নি। তারপরে ওটা ছক্কা হয়ে গেল, সে একটা জীবন দান পেয়ে গেল, তখন সাপে এটা বড় হয়ে গেল। তারপরেই সে তখন মারকুটে, হ্যারি সেই চিরাপরিচিত মারকুটে ব্যাটিং শুরু করে সে তার 100 রান পূর্ণ করলো। কিন্তু যতক্ষণে যা হবার তা গড়িয়ে দিয়েছিল, ইন্ডিয়াকে অনেকটা ব্যাকফুটে ওরা ফেলে দিতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে। তারপরে আহ, যখন কালকেই ওদের দুইটা উইকেট পড়ে গেছিলো, আজকে তখন আর 4টে উইকেটের দরকার ছিল। কালকে 6টে উইকেটের পতনের পর আছে যখন দিনের খেলা শুরু করে, তখন ইংল্যান্ড কিন্তু কিছুটা হলেও একটু ওরা স্বস্তি নিতে ফেলছিল, কারণ ওদের জেতার একটা চান্স ছিল। ইন্ডিয়ার ক্ষেত্রে বা ভারতের ক্ষেত্রে সেটা একটা কঠিন সময়ে দাঁড়িয়েছিল, যে এত তাড়াতাড়ি ওদের 4টে উইকেট কি নিতে পারবে কি পারবে না। কিন্তু সেখানে বাদ সাধলেন প্রসিদ্ধ কৃষ্ণা, আবার মোহাম্মদ সিরাজ, দুজনেই একসঙ্গে গতবারের মতো, মানে গত প্রথম ইনিংসের মতো। ওরাও আবার আজকের ম্যাচে এই ইনিংসে
আবার ওরা চারটে চারটে করে চারটে করে 8 উইকেট নিয়ে ইংল্যান্ডকে পতন করে দিল। লাস্টে তো তখন ক্রিস ওককে নামতে হয়েছিল শুধু খালি অ্যাটকিন্সকে সাহারা দেওয়ার জন্য, যাতে সে রানটা করে ফেলতে পারে আর ইংল্যান্ডকে জিতিয়ে দেয়। কারণ গত ইনিংসে বা ইংল্যান্ডের প্রথম ইনিংসে কিন্তু ক্রিস ওকস নামেনি, ব্যাটিং করতেও নামেনি, বোলিং করতেও নামেনি, কিন্তু ইংল্যান্ডের বাধ্য হয়ে ওকে খেলাতে হয়েছে বা 11th ম্যান হিসেবে 12th ম্যান হিসেবে নামাতে হয়েছে, যাতে অ্যাটকিনসন এটাকে রানটা ওরা অ্যাচিভ করে ফেলতে পারে। কিন্তু হ্যাটস অফ সিরাজের, সে তার স্নায়ুর উপরে কন্ট্রোল করতে পেরে তাকে আউট করেছে এবং মাত্র 6 রানের ব্যবধানে একটি অসাধারণ একটি জিত ভারতকে বা জয় ভারতকে উপহার দিতে পেরেছে। অবশ্যই কনগ্রেচুলেশনস টিম ইন্ডিয়া। এটা শুধু একার পক্ষে সম্ভব নয়, এটা সম্ভব হয়েছে 11 জন প্লেয়ার এবং টিম ম্যানেজমেন্টের ওপরে। এখানে আমার একটি কথা মানে ইচ্ছা হচ্ছে বলতে, এটা হচ্ছে যখন বুমরা থাকে তার সঙ্গে যখন সিরাজ থাকে, সিরাজকে তখন মনে হয় যেন ও একটু ছায়াতে পড়েছে বা ও পিছনে চলে যাচ্ছে। ও কি কেন এরকম হয় এটা আমি বলতে পারছি না, কিন্তু যখন ও বুমরার অবর্তমানে খেলে তখন সে মনে হয় যেন সে লিড করছে ফ্রন্ট থেকে, সে তখন লিডার অফ দ্য প্যাক বা লিডার অফ দ্য লিটল বলিং অ্যাটাক। এই ধারটা যখন বুমরা থাকে না তখন দেখা যায়, যখন যখন বুমরা থাকে কিন্তু সিরাজের মধ্যে সেই তীক্ষ্ণতা দেখা যায় না, তখন ও মনে হয় যেন ও কোনো আতিপাতি বোলার বা পুরনো ওর মধ্যে সেই যেন নেই, ওর মধ্যে যেন ফুরিয়ে গেছে, কিছু নেই। যেই দেখুন আজকের ম্যাচে বুমরা নেই, সেই ম্যাচে ও কত সুন্দর অসাধারণ ডেলিভারি করলো দুটো ইনিংসেই, কিন্তু যে ম্যাচে বুমরা থাকছে সেখানে কিন্তু ও মার খেয়ে যাচ্ছে, সেরকম ডেলিভারি করতে পারছে না। আপনাদের ক্ষেত্রে কী মনে হয়? আমার যে যুক্তিটা দেখিয়েছি এটা কি গ্রহণযোগ্য আছে কি না আছে আপনারা কমেন্ট করে জানাবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন। আপনাদের কাছে কি মনে হয় যে বুমরার সঙ্গে সিরাজ যদি 100 যুগলবন্দি হয়, তখন কি মনে হয় না যে বুমরা সিরাজকে ঢেকে দিচ্ছে, বা সিরাজ যেন নিজেকে কেমন গুছিয়ে নেওয়ার মতো মনে করে যে বুমরা যেহেতু আছে এখানে কি আমি পারবো কি পারবো না, বুমরা আমার থেকে এত ভালো বল করছে, এত ভালো বোলার, এত ভালো উন্নত মানের, কী যেন নিজেকে হারিয়ে ফেলে বোধ হয়। আপনাদের কী মনে হয়? আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। আরেকটি কথা, এই ম্যাচ বা শুধু এই ম্যাচের পরিপ্রেক্ষিতে হবে না, পুরো 5টা টেস্ট ম্যাচের যে সিরিজ হয়েছে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে, সেই পুরো সিরিজটাই আপনার রোলার কোস্টার রাইডের মতো। একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। পুরো হার্টবিট, নার্ভ, স্নায়ু সবগুলো পাম্পিং করেছে। প্রথম ম্যাচে ইন্ডিয়া 350 রানের টার্গেট দিয়েছিল, কিন্তু সেটা ইন্ডিয়া ডিফেন্ড করতে পারল না, ইন্ডিয়া হেরে গেল। এটাও সম্ভব হয় ক্রিকেটেই। ক্রিকেটের মধ্যে এইসব সাধারণগুলো সাবধান হয়ে যায়। কেউ ভাবতে পারেনি যে 350 রান 5th ডেতে ইংল্যান্ড করে ফেলতে পারবে, তো সেটা সম্ভব হয়েছে। সেকেন্ড ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে। থার্ড ম্যাচে যখন 150 বা 200 রানেরও কম যখন টার্গেট ইংল্যান্ড দিয়েছিল, সেটাকে ইন্ডিয়া ক্রস করতে পারেনি, সেটা ইন্ডিয়া জিততে পারেনি, সেটা ইন্ডিয়া হেরে গেছে। আবার ফোর্থ ম্যাচে যখন সবাই মনে করছিল ইংল্যান্ড জিতে যাবে, ইন্ডিয়া পারবে না, সেখানে ইন্ডিয়া ড্র করে ফেলেছে। ওটা কামাল, এটা অসাধারণ, ওটা মানে ভাবা যায় না যে এইসব সম্ভব। আবার আজকে ম্যাচে দেখুন, আজকে ম্যাচে ইংল্যান্ড প্রায় জিতে যাচ্ছিল, তখন সেই ম্যাচে ইন্ডিয়া জিতে গেছে, তাও 6 রানের ব্যবধানে, মাত্র 6 রান। আপনাদের কাছে মনে হয়নি এই সিরিজটা বা এই ম্যাচটা, বিশেষ করে আজকের এই ম্যাচটা, এই শতাব্দীর ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ? আপনাদের কি মনে হয়? আর শুধু এই ম্যাচটা না, এই সিরিজটাও যদি ধরেন, এই সিরিজটাও মনে হবে যে শতাব্দীর একটা অসাধারণ সিরিজ। অসাধারণ সিরিজ এই কারণে বলছি, ক্রিকেট যেটা হচ্ছে আপনার অনিশ্চয়তার গেম, অনিশ্চয়তার খেলা, নিশ্চয়তা নাই এখানে কখন কি হয়ে যায়। সেম জিনিসটা এই পুরো সিরিজের মধ্যে হয়েছে, অনিশ্চয়তা হয়েছে। যেখানে ভারতে জেতা কথা ছিল প্রথম ম্যাচ, সেখানে ভারত হেরে গেছে। দ্বিতীয় ম্যাচ যেখানে ইংল্যান্ড জিতে, সেটা ইন্ডিয়া হেরেছে। তৃতীয় ম্যাচ যেখানে ইন্ডিয়া সেই 200 রানের কম টার্গেটটাকে চেস করে জিতে কথা ছিল, সেটা ইন্ডিয়া হেরে গেছে। এটাও একটা অসাধারণ, মানে ইন্ডিয়া যে হেরে যাবে এটা কল্পনাতীত। এরপরে আপনার ফোর্থ ম্যাচ, যেটা ভাবছো সবাই ইন্ডিয়া হেরে যাবে, সেটাকে ইন্ডিয়া ড্র করে ফেলেছে, আর আজকের ম্যাচটা ইন্ডিয়া জিতে গেছে। এইকেই বলে ক্রিকেট অনিশ্চয়তার গেম, অনিশ্চয়তারা একেই বলে। আর এর জন্যই টেস্ট ম্যাচটা আরও বেশি মধুর হয়ে উঠেছে। এইসব ক্লোজ ম্যাচগুলো দেখার জন্য মানুষ মুখিয়ে থাকে।
এখন এই ক্লোজ এনকাউন্টারগুলো বাকি সবাইকে উদ্বুদ্ধ করে যে না, আমরা জিততে পারবো। নিজের মধ্যে সেই আত্মবিশ্বাসটা রাখতে হবে। এই পুরো সিরিজের মধ্যে একটা জিনিস বিশ্বাস, যে নিজের মধ্যে যদি আত্মবিশ্বাস থাকে, যদি ডেলিভার করতে পারেন, নিশ্চয়ই পারবেন। যারাই আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে AWR সাইনটাকে সিলেক্ট করে নেবেন, তাতে ভবিষ্যতে যে প্রকার নোটিফিকেশান আপনারা তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন। আর আমার এই প্রেজেন্টেশন বা উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো নাও লেগে থাকে, তাহলে কোথায় কী ভুল হচ্ছে বা খামতি থাকছে, এগুলো কমেন্ট করবেন বা আপনার মতামত দেবেন। আপনাদের মতামত আমার কাছে চিরধার্য। তাহলে আমাকে আরও ভালো ভবিষ্যতে ভালো ভিডিও বা ভালো উপস্থাপনা করতে সাহায্য করবে। আজ এই পর্যন্তই। নমস্কার।